রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফের সাম্প্রতিক কাতার সফরকে তেহরান ও ওয়াশিংটনের সম্ভাব্য সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রাথমিক ধাপের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সফরে তার সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশে আটকে থাকা ইরানের অর্থের একটি অংশ মুক্ত করার বিষয়ে কাতারের সহায়তা নিশ্চিত করা। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে কোনো সমঝোতা কার্যকর হওয়ার আগে বা তার প্রাথমিক পর্যায়ে বাস্তব ও দৃশ্যমান অর্থনৈতিক সুবিধা পেতে হবে। বিশেষ করে তেহরান মনে করে অতীত অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্রের উপর পূর্ণ আস্থা রাখা সম্ভব নয়, তাই কেবল মৌখিক প্রতিশ্রুতির বদলে বাস্তব পদক্ষেপ জরুরি। এ কারণেই ইরান চায় তাদের অবরুদ্ধ তহবিলের একটি অংশ দ্রুত মুক্ত করা হোক, যাতে তা ভবিষ্যৎ আলোচনার প্রতি আস্থা তৈরিতে সহায়ক হয়। বিষয়টিকে এতটাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে যে মোহাম্মদ বাকির গালিবাফ নিজেই আলোচক দলের প্রধান হিসেবে কাতার সফর করেন এবং দেশটির আমিরের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নেন। কাতার বরাবরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছে এবং ইরান যুক্তরাষ্ট্র যোগাযোগও দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এদিকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি অবগত সূত্র জানিয়েছে, দোহা সফরে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সামনে এগোনোর পথ তৈরি হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে ইরানের আটকে থাকা অর্থ ছাড়ের প্রশ্নে একটি প্রাথমিক সমঝোতার ভিত্তি তৈরি হতে পারে, যা ভবিষ্যৎ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। একটি সামরিক সূত্রের বরাতে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ড্রোন হামলার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে দেশটির সশস্ত্র বাহিনীর কারিগরি মূল্যায়নে উঠে এসেছে। সূত্রটির দাবি, এসব হামলা ছিল তথাকথিত ফলস ফ্ল্যাগ অপারেশনের অংশ, যার উদ্দেশ্য ছিল আমিরাতকে উস্কানি দেয়া এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলা। সামরিক সূত্রটি আরও অভিযোগ করে বলেছে, ইসরায়েল কেবল নিজেদের কৌশলগত স্বার্থকে প্রাধান্য দেয় এবং পারস্য উপসাগরীয় উপকূলীয় কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে তাদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তেল আবিব গোপনে এমন কার্যক্রম পরিচালনা করছে যা ওই দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। সূত্রটির ভাষ্য মতে, সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে যে ইসরায়েল আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দিয়ে বরং তাদেরকে বৃহত্তর সংঘাতের অংশে পরিণত করার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে ইসরায়েল বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন দাবি নতুন করে কূটনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এবং হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমকে পৃথক বার্তায় প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি শুভেচ্ছা জানিয়ে 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে হটিয়ে দেওয়ার ঐতিহাসিক বিজয়ের কথা স্মরণ করেন। বার্তায় আরাকচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে থাকবে। একই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননের বৈধ প্রতিরোধের প্রতি তেহরানের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। 1982 সালে লেবাননে আগ্রাসনের পর ইসরায়েল দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে এবং পরবর্তীতে তথাকথিত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলে। এই দখলদারিত্ব টিকিয়ে রাখতে তারা সাউথ লেবানন আর্মি নামের একটি মিলিশিয়াকেও সমর্থন দেয়। তবে বছরের পর বছর ধরে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, বিশেষ করে হিজবুল্লাহ, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালায়। এতে দখলদার বাহিনীর সামরিক ও রাজনৈতিক ক্ষয়ক্ষতি ক্রমশ বেড়ে যায়। অবশেষে ক্রমবর্ধমান চাপ ও হতাহতের মুখে ইসরায়েল 2000 সালের মে মাসে দক্ষিণ লেবাননের অধিকাংশ এলাকা থেকে একতরফাভাবে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। কোনো চুক্তি বা ছাড় আদায় ছাড়াই এই প্রত্যাহারকে আরব ও মুসলিম বিশ্বে প্রতিরোধ আন্দোলনের বড় বিজয় হিসেবে দেখা হয়। অনেকেই এটিকে প্রথম ঘটনা হিসেবে উল্লেখ
উল্লেখ করেন, যেখানে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইসরায়েল অধিকৃত আরব ভূখণ্ড থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। এই দিনটি লেবাননে প্রতি বছর রেজিস্ট্যান্স অ্যান্ড লিবারেশন ডে হিসেবে উদযাপিত হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষ প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে কয়েকটি শহর ও গ্রাম লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং অন্তত 3 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হিজবুল্লাহকে চূর্ণ করতে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, হিজবুল্লাহ ড্রোন হামলা চালাচ্ছে এবং ইসরায়েল তার পাল্টা ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, হামলার মাত্রা ও আগুনের শক্তি বাড়ানো হবে। ইসরায়েলি হামলার পর বৈরুতের দক্ষিণ উপশহর থেকে বহু মানুষ এলাকা ছাড়তে শুরু করে। ইসরায়েল 10টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং অভিযোগ করে হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রাই জানান, হিজবুল্লাহর কর্মকাণ্ডের জবাবে সেনাবাহিনী শক্তি প্রয়োগে বাধ্য হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছেন, তারা উত্তর ইসরায়েলের 3টি সামরিক ব্যারাক ও একটি পোস্টে ড্রোন হামলা চালিয়েছেন। তাদের দাবি, এটি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব। লেবাননের তথ্য মতে মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময় সংঘাতে 23 জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার আলোচনাহীন দাবি। তবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সরাসরি ইসরায়েলের সঙ্গে আলোচনার বিরোধিতা করেছেন এবং সংগঠন নিরস্ত্র হবে না বলে পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম এজাজি বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের আস্থা অর্জন করতে হবে, অন্যথায় কোনো চুক্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে 5টি গুরুত্বপূর্ণ আস্থাবর্ধক পদক্ষেপ না নিলে তেহরান কোনো সমঝোতায় যাবে না। আজিজের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকায় যুদ্ধবিরতি ও আলোচনার অনুরোধ জানায়। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে চাইলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ও আলোচনায় যেতে বাধ্য হয়েছে, যা তিনি ইরানের সুস্পষ্ট বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের নীতি অবিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে এবং সেই অবিশ্বাস দূর করতে 5টি শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবাননে সংঘাতের সমাপ্তি ও ভবিষ্যতে যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী নিয়ে ইরানের প্রস্তাব মেনে নেওয়া, তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা। আজিজি বলেন, এই 5টি পদক্ষেপ বাস্তবায়িত হলে 30 ও 60 দিনের সময়সীমার মধ্যে পরবর্তী আলোচনা শুরু হবে, যেখানে নিষেধাজ্ঞা ও অন্যান্য বাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য হচ্ছে সব ধরনের আগ্রাসন বন্ধ করা এবং সেখানে পারমাণবিক ইস্যু বা হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সাম্প্রতিক মার্কিন হামলার কারণে যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়লেও ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব। মঙ্গলবার ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এবং উভয় পক্ষ একটি প্রাথমিক নথির ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করছে। তার মতে চূড়ান্ত অগ্রগতি হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। রুবিও বলেন, মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য হচ্ছে একটি ভালো চুক্তি করা। তিনি বলেন, প্রেসিডেন্ট একটি সমঝোতা চান, হয় তিনি একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তি হবে না। এদিকে কাতারের রাজধানী দোহায় ইরানের শীর্ষ আলোচকরা পৌঁছেছেন নতুন দফার আলোচনায় অংশ নিতে। কয়েক মাস ধরে চলা উত্তেজনা ও সংঘাত বন্ধের লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই সংঘাতের জেরে ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি রোড প্রণালী হরমুজে অবরোধ আরোপ করেছিল, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। প্রণালী হরমুজ প্রসঙ্গে রুবিও কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, এই জলপথ অবশ্যই খোলা থাকতে হবে, একভাবে বা অন্যভাবে এটি চালু রাখা হবে, যে কোনোভাবে এটি চালু রাখা হবে। তার দাবি, হরমুজের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক আইন বিরোধী, অবৈধ এবং বিশ্ব অর্থনীতির জন্য অগ্রহণযোগ্য। বিশ্লেষকদের মতে কাতারের আলোচনায় অগ্রগতি হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতে পারে, তবে সাম্প্রতিক মার্কিন হামলা এবং হরমুজ ইস্যু পরিস্থিতিকে এখনও অত্যন্ত সংবেদনশীল করে রেখেছে। বাংলাদেশের সম্ভাব্য JF-17
থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান ক্রয় নিয়ে দক্ষিণ এশিয়ার কৌশলগত মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই ফাইটার জেট যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে সেটি কেবল একটি সামরিক ক্রয় হিসেবেই দেখা হবে না, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, ভারত বাংলাদেশ সম্পর্ক, বঙ্গোপসাগরীয় নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি কৌশলগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ JF-17 ব্লক 3 সিমুলেটর সরবরাহ করা হয়েছে, যা অনেক বিশ্লেষকের মতে সম্ভাব্য যুদ্ধ বিমান ক্রয়ের পূর্ব প্রস্তুতির অংশ হতে পারে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি, তবুও সামরিক পর্যায়ে এই অগ্রগতি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন হিসাব নিকাশ তৈরি করছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিমান বাহিনী আধুনিকীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ফোর্সেস গোল 2030 কর্মসূচির অধীনে সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তর করার লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা বেশিরভাগ যুদ্ধ বিমান পুরনো প্রজন্মের এবং সীমিত সক্ষমতার, ফলে আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সংগ্রহ এখন কৌশলগত প্রয়োজন হিসেবেই দেখা হচ্ছে। JF-17 থান্ডার ব্লক 3 এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি তুলনামূলক সাশ্রয়ী কিন্তু আধুনিক সমাধান হতে পারে। এতে রয়েছে AESA রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, BVR বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ক্ষমতা এবং আধুনিক ককপিট প্রযুক্তি। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য এটি লো কস্ট 4th জেনারেশন যুদ্ধ বিমান হিসেবে আকর্ষণীয়। তবে বাংলাদেশের এই সম্ভাব্য ক্রয়কে ভারত শুধু একটি প্রতিরক্ষা ক্রয় হিসেবে দেখছে না, কারণ JF-17 কেবল পাকিস্তানের প্রযুক্তি নয়, এর পেছনে রয়েছে চীনের কৌশলগত প্রভাবও। দক্ষিণ এশিয়ায় চীন দীর্ঘদিন ধরে সামরিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বিস্তার করছে। বাংলাদেশও চীনের কাছ থেকে সাবমেরিন, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনছে। ফলে ভারতীয় কৌশলবিদদের কাছে এই যুদ্ধ বিমান ক্রয় সম্ভাব্যভাবে চীন পাকিস্তান নিরাপত্তা অক্ষের সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে বাংলাদেশের চারপাশে ঘেরা এবং সেই অঞ্চল ভারতের নিরাপত্তা নীতিতে অত্যন্ত স্পর্শকাতর। সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যগুলোতে ভারত দীর্ঘদিন বিচ্ছিন্নতাবাদ, সীমান্ত নিরাপত্তা ও চীনা প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হওয়া ভারতীয় সামরিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের অন্যতম উদ্বেগ হল JF-17 ব্লক 3 এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্ম পেতে পারে যা ভারতীয় বিমান বাহিনীর কিছু অগ্রসর প্ল্যাটফর্মের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যদিও ভারতের হাতে রাফাল Su-30 MKI এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবুও আঞ্চলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যদি উন্নত রাডার ও এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে ওঠে তাহলে উত্তর পূর্ব ভারতের আকাশপথের ওপর তার প্রভাব পড়তে পারে। ভারতের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর একটি সংকীর্ণ ভূখণ্ড যা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত দুর্বলতা। ফলে বাংলাদেশে উন্নত যুদ্ধ বিমান মোতায়েনকে ভারতীয় সামরিক পরিকল্পনাকারীরা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ আলাদা। ঢাকা বরাবরই বলে এসেছে যে তাদের সামরিক আধুনিকীকরণ কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব ও আকাশ সীমা রক্ষা করার জন্য। বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ, আঞ্চলিক নিরাপত্তা, জলদস্যুতা, সীমান্ত নজরদারি এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রেও বিমান বাহিনীর আধুনিক সক্ষমতা প্রয়োজন। বাংলাদেশ এখন এমন একটি ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে যেখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও রাশিয়া সবাই কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ফলে ঢাকা চেষ্টা করছে একটি ব্যালেন্সিং কৌশল অনুসরণ করতে, যাতে কোনো একটি শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল না হতে হয়। কিন্তু বাস্তবতা হলো সামরিক সরঞ্জাম ক্রয় সবসময় কূটনৈতিক বার্তাও বহন করে। পাকিস্তানের কাছ থেকে JF-17 ক্রয় বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন উষ্ণতার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। স্বাধীনতার পর দীর্ঘ সময় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে সীমিত ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে
প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ছে। পাকিস্তানি সামরিক মহল বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী, আর বাংলাদেশও তুলনামূলক কম খরচে প্রযুক্তি ও প্রশিক্ষণ সুবিধা পাওয়ার দিক বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে সিমুলেটর সরবরাহকে অনেকে ভবিষ্যৎ প্রতিরক্ষার সহযোগিতার সফট লঞ্চ হিসেবে ব্যাখ্যা করছেন। চীনের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। JF-17 প্রকল্প মূলত চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে তৈরি করেছে। ব্লক 3 সংস্করণে চীনের উন্নত অ্যাভিওনিক্স ও অস্ত্র প্রযুক্তির ব্যবহার রয়েছে। বাংলাদেশ যদি এই প্ল্যাটফর্ম গ্রহণ করে তাহলে চীনের সঙ্গে সামরিক প্রযুক্তিগত নির্ভরতা আরও বাড়বে। এতে ভারত যেমন উদ্বিগ্ন হবে, তেমনি যুক্তরাষ্ট্র বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখন চীন বিরোধী কৌশলগত প্রতিযোগিতা তীব্র হচ্ছে। বাংলাদেশ এতদিন তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখলেও বড় ধরনের চীনা সামরিক প্ল্যাটফর্ম গ্রহণ করলে সেটিকে অনেকেই ভূরাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখবে। ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে এক জটিল পর্যায়ে অবস্থান করছে। সীমান্ত হত্যা, পানি বন্টন, বাণিজ্য ভারসাম্য, ভিসা নীতি ও আঞ্চলিক রাজনীতির নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা দেখা যায়। যদিও অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা এখনও শক্তিশালী, তবুও পারস্পরিক অবিশ্বাসের কিছু উপাদান রয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাব্য JF-17 ক্রয়কে ভারতের কৌশলগত সতর্কবার্তা হিসেবে নিতে পারে। বিশেষ করে ভারত যদি মনে করে বাংলাদেশ চীন পাকিস্তান ঘনিষ্ঠতার দিকে ঝুঁকছে, তাহলে দিল্লি হয়তো তার উত্তর পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি ও নজরদারি আরও বাড়াবে। অন্যদিকে বাংলাদেশের জন্য ঝুঁকিয়ে রয়েছে। JF-17 একটি কার্যকর প্ল্যাটফর্ম হলেও এর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ ও অস্ত্র সমন্বয় অনেকাংশে চীন ও পাকিস্তানের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক কূটনীতিক চাপ বা নিষেধাজ্ঞার পরিস্থিতিতে এই নির্ভরতা সমস্যা তৈরি করতে পারে। এছাড়া ভারত যদি এটিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যার প্রভাব বাণিজ্য, সীমান্ত সহযোগিতা ও আঞ্চলিক যোগাযোগ প্রকল্প পড়তে পারে। তবে এটি সত্য যে দক্ষিণ এশিয়ায় সামরিক আধুনিকীকরণ এখন একটি সাধারণ প্রবণতা। ভারত নিজেই ব্যাপক হারে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন করছে। পাকিস্তানও তার বিমান বাহিনী আধুনিক করছে। সেই তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এখনও সীমিত পর্যায়ে। ফলে ঢাকার দৃষ্টিতে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ একটি স্বাভাবিক নিরাপত্তা পদক্ষেপ। প্রশ্ন হচ্ছে এটি কিভাবে পরিচালিত হবে এবং কূটনৈতিকভাবে কি বার্তা দেয়া যাবে। যদি বাংলাদেশ সফলভাবে বোঝাতে পারে যে এই ক্রয় কেবল প্রতিরক্ষামূলক এবং কোনো আঞ্চলিক জোট রাজনীতির অংশ নয়, তাহলে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। সবশেষে বলা যায়, বাংলাদেশের সম্ভাব্য JF-17 ব্লক 3 ক্রয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এটি কেবল একটি যুদ্ধবিমান কেনার বিষয় নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য, চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা, পাকিস্তানের কৌশলগত পুনরুত্থান এবং বাংলাদেশের বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন। আগামী মাসগুলোতে ঢাকা কি সিদ্ধান্ত নেয় এবং দিল্লি সেই সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করে, তার উপর নির্ভর করবে এই ইস্যু ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে নাকি নতুন উত্তেজনার উৎস হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2026 সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর কেবল একটি নিয়মিত কূটনৈতিক কর্মসূচি নয়, বরং এটি বর্তমান বহুমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় ভারতের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান বাস্তবতায় বিশ্ব দ্রুত বিভক্ত শক্তি কেন্দ্রগুলোর দিকে অগ্রসর হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন প্রতিদ্বন্দ্বিতা, ইউরোপের নিরাপত্তা সংকট, জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাস বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এই প্রেক্ষাপটে ভারত নিজেকে কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক পর্যায়ে একটি নির্ধারক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। মোদীর এই সফর সেই বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসনকে একযোগে এগিয়ে নেওয়া।
ভারতের সাম্প্রতিক বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতীকী কূটনীতির পরিবর্তে সক্ষমতা ভিত্তিক বাস্তববাদী কৌশলের দিকে অগ্রসর হওয়া। একসময় ভারতের কূটনৈতিক অবস্থান অনেকাংশে রাজনৈতিক আদর্শ, ঐতিহাসিক সম্পর্ক এবং নিরপেক্ষতার উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় নয়াদিল্লি বুঝতে পেরেছে যে কেবল নীতিগত অবস্থান দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই এখন ভারত মনোযোগ দিচ্ছে সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো, সরবরাহ শৃঙ্খল এবং প্রযুক্তিগত সংযোগের মতো বাস্তব সক্ষমতার উপর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনাও ভারতের এই দীর্ঘমেয়াদী কৌশলগত রূপান্তরের অংশ। তবে মোদির সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিঃসন্দেহে সংযুক্ত আরব আমিরাত সফর। গত এক দশকে ভারত আমিরাত সম্পর্ক কেবল বাণিজ্যিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অংশীদারিত্বে পরিণত হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারত এখন আমিরাতকে শুধুমাত্র তেলের উৎস হিসেবে দেখে না, বরং পশ্চিম এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করছে। এই দৃষ্টিভঙ্গি ভারতের বহুমুখী কূটনৈতিক নীতির প্রতিফলন, যেখানে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত ভারসাম্য রক্ষা করা হয়। ভারত একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক অটুট রাখছে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। কিন্তু ইউরোপের তুলনায় উপসাগরীয় অঞ্চল অনেক বেশি অস্থিতিশীল এবং সংঘাতপ্রবণ। এখানে ধর্মীয় বিভাজন, প্রক্সি যুদ্ধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তা সংকট দীর্ঘদিন ধরে ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ফলে ভারত যতই অর্থনৈতিকভাবে প্রভাব বাড়াক না কেন, এই অঞ্চলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা তার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছে। ভারতের উপসাগরীয় কৌশল নিয়ে আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের উদ্বেগও তৈরি হয়েছে। যদিও নয়াদিল্লি তার সম্পর্ককে অর্থনীতি, প্রযুক্তি এবং জ্বালানি সহযোগিতার কাঠামোর মধ্যেই উপস্থাপন করে, তবুও অনেক আঞ্চলিক শক্তি এটিকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডের পর ভারত, আমিরাত এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক মুসলিম বিশ্বের একটি অংশে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকের দৃষ্টিতে এটি এমন একটি পুনর্বিন্যাস যেখানে ভারত ধীরে ধীরে পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্যে আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে এবং একই সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক গুরুত্বকে কমিয়ে আনতে চাইছে। কিন্তু উপসাগরীয় অঞ্চলে কেবল অর্থনৈতিক প্রভাবই চূড়ান্ত বাস্তবতা নয়। এখানে রাজনৈতিক বৈধতা, ধর্মীয় নেতৃত্ব এবং নিরাপত্তার সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় ভারতের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী সামরিক ও কৌশলগত সম্পর্ক। কয়েক দশক ধরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, প্রতিরক্ষা সমন্বয় এবং ধর্মীয় সম্পর্ক একটি গভীর কৌশলগত ভিত্তি তৈরি করেছে। অন্যদিকে ভারতের উপস্থিতি এখনও প্রধানত বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের অর্থনৈতিক অবদানের উপর নির্ভরশীল। ফলে ভারতীয় প্রভাব দ্রুত বাড়লেও তা এখনও নিরাপত্তা ভিত্তিক কাঠামোতে রূপ নিতে পারেনি। ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে উপসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব। চীন গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবকাঠামো, বন্দর, লজিস্টিক্স, প্রযুক্তি এবং জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। উপসাগরীয় দেশগুলো এখন বহুমুখী অংশীদারিত্বের দিকে ঝুঁকছে, কারণ তারা মনে করছে যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিশ্রুতি আগের মতো দৃঢ় নাও থাকতে পারে। এই শূন্যতার সুযোগে চীন অর্থনৈতিক ও কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ফলে ভারতীয় উপসাগরীয় কূটনীতি এখন অনেকাংশে চীনের প্রভাব মোকাবেলার সঙ্গেও সম্পর্কিত। নয়াদিল্লি বুঝতে পেরেছে যে যদি তারা এখনও এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী না করে, তাহলে ভবিষ্যতে ইউরেশীয় সংযোগ এবং ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়বে।
তবে ভারতের জন্য সবচেয়ে জটিল প্রশ্ন হচ্ছে ইরানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। দীর্ঘদিন ধরে ভারত ইরানের সঙ্গে জ্বালানি বন্দর উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। চাবাহার বন্দর ভারতের মধ্য এশিয়া এবং আফগানিস্তানে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সময় ভারত আমিরাত ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা তেহরানের দৃষ্টিতে সন্দেহের কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে বর্তমান মধ্যপ্রাচ্যের মেরুকৃত বাস্তবতায়, যেখানে ইরান একদিকে এবং আমিরাত ইসরায়েল যুক্তরাষ্ট্র অন্যদিকে অবস্থান করছে। সেখানে ভারতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে। এই জটিল বাস্তবতায় ভারতের মূল চ্যালেঞ্জ হচ্ছে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। নয়াদিল্লি এমন একটি অবস্থান ধরে রাখতে চায় যেখানে তারা কোনো নির্দিষ্ট জোটে আবদ্ধ না হয়েও সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। কিন্তু আঞ্চলিক মেরুকরণ যত বাড়বে, এই ভারসাম্য রক্ষা তত কঠিন হয়ে উঠবে। কারণ উপসাগরীয় অঞ্চলের রাজনীতি কেবল অর্থনৈতিক স্বার্থ দ্বারা পরিচালিত হয় না, বরং নিরাপত্তা, ধর্মীয় বৈধতা, আঞ্চলিক নেতৃত্ব এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এখানে সমানভাবে প্রভাব ফেলে। মোদীর সাম্প্রতিক কূটনৈতিক সফর তাই ভারতের উত্থানশীল রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতীক হলেও একই সঙ্গে এর সীমাবদ্ধতাও রয়েছে। ভারত এখন আর কেবল প্রতীকী নেতৃত্ব বা ঐতিহাসিক নিরপেক্ষতার উপর নির্ভর করতে চায় না। তারা বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি এবং কৌশলগত সংযোগের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায়। কিন্তু মধ্যপ্রাচ্যের মতো একটি সংবেদনশীল অঞ্চলে প্রভাব বিস্তার করা কেবল অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে সম্ভব নয়। এখানে দীর্ঘস্থায়ী প্রভাব অর্জনের জন্য প্রয়োজন নিরাপত্তা কাঠামো, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক ভারসাম্য বোঝার সক্ষমতা। সবশেষে বলা যায়, ভারতের বর্তমান উপসাগরীয় কৌশল একই সঙ্গে সম্ভাবনাময় এবং ঝুঁকিপূর্ণ। একদিকে এটি ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্যদিকে আঞ্চলিক সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতার জটিল বাস্তবতার মধ্যে ভারতকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলছে। ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের মেরুকরণ যদি আরও তীব্র হয়, তাহলে ভারত হয়তো উপলব্ধি করবে যে পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তার করা যতটা সহজ মনে হয়েছিল, সেই প্রভাবের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখা বাস্তবে তার চেয়েও অনেক বেশি কঠিন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।